আমরা যে প্রতিদিন এত সফটওয়্যার ব্যবহার করি, এর পেছনের ম্যাজিকটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের আলোচনাটা ঠিক সেই অদৃশ্য ভিত্তিগুলো নিয়ে যা আমাদের ডিজিটাল দুনিয়াকে আসলে চালায়। চলুন শুরুতেই একটা মজার প্রশ্ন করা যাক। একটা মিউজিক প্লেলিস্ট আর ব্রাউজারের ব্যাক বাটন দুটো তো একদম আলাদা জিনিস, তাই না? কিন্তু এদের মধ্যে একটা দারুণ মিল আছে। কি সেটা? উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। তো এই ডেটা স্ট্রাকচারগুলো আসলে কিসের সমাধান করে, মানে এদের দরকারটা পড়ল কেন? সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে সমস্যাটা কি ছিল। আর একবার সমস্যাটা বুঝে গেলে দেখবেন সমাধানের ব্যাপারটা কত সহজ আর সুন্দর মনে হবে। সমস্যাটা ছিল সাধারণ লিস্ট বা অ্যারে নিয়ে। ভাবুন তো, এটা অনেকটা একটা বইয়ের তাকের মতো, যার জায়গা ফিক্সড। একবার বই দিয়ে ভরে গেলে নতুন বই রাখার জায়গা নেই। ঠিক তেমনি স্ট্যাটিক অ্যারের সাইজ একদম ফিক্স থাকে, আর ডেটাগুলোকে মেমোরিতে পরপর থাকতে হয়। ফলে মাঝখানে কিছু ঢোকানো বা বের করাটা অসম্ভব একটা ঝামেলার কাজ, আর খুব স্লো। তো এই সমস্যার সমাধান কি? সমাধানটা হলো লিঙ্কড লিস্ট। এখানেই আসল খেলাটা শুরু। আসুন দেখি কিভাবে আমরা ডেটার একটা ফ্লেক্সিবল চেইন তৈরি করতে পারি, একটা লিঙ্কের পর আরেকটা লিঙ্ক জুড়ে। এই আইডিয়াটাই কিন্তু অ্যারের সব সীমাবদ্ধতাকে ভেঙে দিয়েছে। ব্যাপারটা অনেকটা ট্রেনের বগির মতো। একটা ফিক্সড বাক্সের বদলে এখানে আছে অনেকগুলো আলাদা আলাদা নোড বা বগি। প্রত্যেকটা নোডের মধ্যে ডেটা থাকে, আর থাকে পরের নোডটা ঠিকানা। মানে প্রত্যেকটা বগি জানে তার পরের বগি কোনটা। এরা মেমোরিতে যেখানে খুশি থাকতে পারে, কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে একে অপরের সাথে ঠিকই জুড়ে থাকে। এর সবচেয়ে বেসিক ফর্মটা হলো সিঙ্গল লিঙ্কড লিস্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা ওয়ান ওয়ে রাস্তার মতো। প্রত্যেকটা নোড শুধু তার পরের নোডটাকে চেনে, আগেরটাকে নয়। আর একদম শেষে যে নোডটা, সেটার লিঙ্কটা হয় নাল, মানে এখানেই শেষ। কিন্তু এখানেই শেষ না, আরও মজার ব্যাপার আছে। কি হবে যদি আমরা প্রত্যেকটা নোডে পেছনের নোডটারও একটা লিঙ্ক রেখে দিই? তাহলে এটা হয়ে যাবে একটা ডাবলি লিঙ্কড লিস্ট, মানে একটা টু ওয়ে স্ট্রিট। এবার আমরা সামনেও যেতে পারবো, আবার পেছনেও আসতে পারবো। অনেক অ্যাপ্লিকেশনসের জন্য এই ফিচারটা কিন্তু দারুণ কাজের। এবার ভাবুন তো, যদি আমরা লিস্টের একদম শেষ নোডটাকে প্রথম নোডের সাথে জুড়ে দিই, তাহলে কি হবে? একটা সার্কেল তৈরি হবে, তাই না? এটাই হলো সার্কুলার লিঙ্কড লিস্ট। এর কোনো শুরু নেই, কোনো শেষও নেই, একটা অবিচ্ছিন্ন লুপ। গেমিংয়ে প্লেয়ারদের টার্ন ঘোলানোর জন্য বা অপারেটিং সিস্টেমের টাস্ক শিডিউল করার জন্য এটা কিন্তু পারফেক্ট। তো আমরা বেসিক লিঙ্কড লিস্টগুলো তো দেখে নিলাম, কিন্তু এখানেই তো শেষ নয়। এদেরকে আরও স্মার্ট আর ফাস্ট বানানোর জন্য কিছু অ্যাডভান্সড টেকনিক আছে। চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আসি সেলফ অর্গানাইজিং লিস্টের কথায়। নামটা একটু খটমট হলেও কাজটা খুব সহজ। এটা হলো একটা বুদ্ধিমান লিস্ট। যে আইটেমটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করছি, সেটাকে ও নিজে থেকেই লিস্টের সামনে নিয়ে আসে। ঠিক যেমন আমাদের ফোনের গ্যালারিতে রিসেন্ট ফটোগুলো আগে দেখায়, অনেকটা সেরকম। আর এই সেলফ অর্গানাইজিংয়ের নিয়মটা কিন্তু সাধারণ লিস্ট বা সার্কুলার লিস্ট দুটোর উপরেই প্রয়োগ করা যায়। সাধারণ লিস্টে এটা ডেটা খোঁজার সময় বাঁচায়, আর সার্কুলার লিস্টে এটা কোনো একটা কন্টিনিউয়াস প্রসেসকে আরও এফিশিয়েন্ট করে তোলে। এরপর আসছে স্কিপড লিস্ট। ভাবুন এটা অনেকটা হাইওয়ের মতো, যেখানে নর্মাল লেনের পাশাপাশি একটা এক্সপ্রেস লেনও আছে। এই লিস্টে একাধিক লেয়ারের লিঙ্ক থাকে। নর্মাল লিঙ্কগুলো দিয়ে আমরা একটা একটা করে এগোতে পারি, আর উপরের লেয়ারের লিঙ্কগুলো ব্যবহার করে আমরা অনেকটা পথ এক লাফে পেরিয়ে যেতে পারি। এতে বড় ডেটা সেটে কিছু খোঁজার কাজটা অবিশ্বাস্য রকম ফাস্ট হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা লিস্টের গঠন নিয়ে কথা বললাম। এবার আসুন ফোকাসটা একটু পাল্টাই। এবার আমরা দেখব লিস্টের ওপর কিছু নিয়ম চাপিয়ে দিলে কি হয়। এই নিয়মগুলোই তৈরি করে দুটো ভীষণ দরকারি জিনিস, স্ট্যাক আর কিউ। প্রথমে আসি স্ট্যাকের কথায়। এটা হলো লাইফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। ভাবুন একটার উপর একটা প্লেট রাখা আছে। আপনি যখন প্লেট তুলবেন, কোনটা তুলবেন? অবশ্যই সব শেষেরটা। আমাদের ব্রাউজারের ব্যাক বটনটা ঠিক এইভাবেই কাজ করে। আর কিউ হলো ঠিক তার উল্টো, ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেমন ধরুন টিকিট কাটার লাইন, যে আগে লাইনে দাঁড়ায় সেই তো আগে টিকিট পায়। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক। আমরা যে সার্কুলার লিস্টের কথা জেনেছি, সেটা ব্যবহার করে কিন্তু দারুণভাবে কিউ তৈরি করা যায়।
এখানেই আমাদের শেখা কনসেপ্টগুলো একসাথে কাজে লাগবে। একটা সিম্পল জিনিস দিয়ে কিভাবে একটা জটিল সমস্যার সমাধান করা যায় তার এটা একটা দারুণ উদাহরণ। তো কিভাবে কাজটা হয়? আমরা একটা সার্কুলার লিস্ট নিই। এবার কিউয়ের শুরু আর শেষটা ট্র্যাক করার জন্য দুটো পয়েন্টার ব্যবহার করি, ফ্রন্ট আর রিয়ার। যখন কোনো নতুন আইটেম যোগ হয় তখন রিয়ার পয়েন্টারটা এগোয়, আর যখন কোনো আইটেম বাদ যায় তখন ফ্রন্ট পয়েন্টারটা এগোয়। যেহেতু এটা একটা সার্কেল, পয়েন্টারগুলো শুধু ঘুরতেই থাকে। এর সবচেয়ে বড় সুবিধা হলো মেমরি শেষ হয়ে যাওয়ার বা ওভারফ্লো হওয়ার কোনো ভয় নেই। সি প্রোগ্রামিংয়ে কিউ ইমপ্লিমেন্ট করার জন্য এটা একটা অসাধারণ টেকনিক। তাহলে বোঝা গেল এই সব কিছু কিন্তু শুধু থিওরি নয়, এগুলো একদম প্র্যাকটিক্যাল টুলস যা সফটওয়্যার ডেভেলপাররা প্রতিদিন ব্যবহার করেন। আর যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, বিশেষ করে এমএকিউটি সিলেবাস অনুযায়ী, তাদের জন্য তো সি প্রোগ্রামিংয়ে এই ডেটা স্ট্রাকচারগুলো বোঝা এবং ইমপ্লিমেন্ট করতে পারাটা মাস্ট। আর এর ব্যবহার কিন্তু শুধু স্ট্যাক বা কিউ বানানোতেই সীমাবদ্ধ নেই। সি প্রোগ্রামিংয়ে লিঙ্কড লিস্ট ব্যবহার করে মেমরি ম্যানেজমেন্ট করা হয়, এমনকি পলিনোমিয়ালের মতো জটিল গাণিতিক এক্সপ্রেশনকেও রিপ্রেজেন্ট করা হয়। ভাবুন, কম্পিউটার গ্রাফিক্সে যে সুন্দর সুন্দর কার্ভ বা শেপ দেখা যায়, তার পেছনেও কিন্তু এই পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশনের মতো কনসেপ্ট কাজ করে। তো আলোচনার শুরুতে যে প্রশ্নটা ছিল, মিউজিক প্লেলিস্ট আর ব্রাউজারের ব্যাক বাটনের মিল কোথায়, আশা করি এখন উত্তরটা পরিষ্কার। একটা হলো কিউয়ের মতো, আরেকটা স্ট্যাকের মতো। এই যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু আমাদের ডিজিটাল জগতের সব জায়গায় ছড়িয়ে আছে। এরপর যখন কোনো ডিজিটাল টুল ব্যবহার করবেন, একটু ভেবে দেখবেন এর পেছনে কোন ডেটা স্ট্রাকচার কাজ করছে।